আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের বিজ্ঞান ক্লাসে আমরা মূলত তোমাদের যে শেষ পার্টটুকু রয়েছে, অর্থাৎ শেষ পার্ট না, মূলত আজকে প্রথম পর্বের আমাদের বই বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ বইয়ের যে পেজগুলো রয়েছে পার্টগুলো বোঝানোর ক্ষেত্রে আজকে শেষ ক্লাস। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নের সমাধানগুলো করে দিব এবং ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা। তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, সেখানেও পেয়ে যাবা। পাশাপাশি তোমরা একটার পর একটা ভিডিও দেখতে পারো, যে এই ভিডিওর পূর্বের ভিডিওটা কী ছিল সেটাতেও তোমরা পেয়ে যাবা, অথবা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো। সো আমরা প্রথমেই দেখব অ্যান্টামিবা। অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। আমরা যেহেতু এককোষী জীব নিয়ে কথা বলতেছিলাম, অ্যান্টামিবাও একটি এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না, এদের দেহে কোনো নির্দিষ্ট আকার নেই, আকৃতি নেই। এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়। তাহলে অ্যান্টামিবার দেহটা কেমন, এই গঠনগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে, যে অ্যান্টামিবার দেহটা কেমন। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ দেহে ঢেকে ফেলে। এই অবস্থায় একে সিস্ট বলে। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে অ্যামিবিক আর একটা হচ্ছে ব্যাসিলারি। তার মানে আমাশয় রোগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যামিবিক আমাশয়, একটা হচ্ছে ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে। অ্যান্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়। আর অ্যামিবিক আমাশয়টা কেন হয়? এই অ্যান্টামিবার কারণে, ঠিক আছে। সো তোমরা অ্যান্টামিবার যেই চিত্রটি আছে সেটা দেখতে পারো। অ্যান্টামিবার চিত্রটি খুব সুন্দর করে মাথায় রাখবা। তারপর অ্যান্টামিবার বহু যা কি বলছি বহু ভাজন প্রক্রিয়া। সো বহু ভাজন প্রক্রিয়াটাও তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা, যে এটা কিভাবে আসলে বিভাজিত হয়, ঠিক আছে, কিভাবে এই জিনিসটা বিভাজিত হয় তোমরা এই জিনিসটা দেখবা। এরপরে দেখো, এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি সৃষ্টি করে। স্পোরেলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসা পরামর্শ নিয়ে ওষুধ খেলে এই রোগ সেরে যায়। এবার খেয়াল করো, আমরা দেখি স্বাস্থ্যগত, আমরা এখান থেকে 8 এবং 9 পাঠ পড়ব। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। দেখো, ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহক। আমরা অনেক সময় অপরিষ্কার হাত নিয়ে অনেক কিছু খাই, তো অপরিষ্কার হাত হচ্ছে জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহক, যার মাধ্যমে সহজে এরা মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া এক স্থান থেকে একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবাজনিত রোগ এক ধরনের খুবই ভয়াবহভাবে ছড়িয়ে থাকে। নিরাপদ পানির অভাবে এমন হতে পারে। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্র যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয়। এগুলো বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। অর্থাৎ কীভাবে জীবাণু ছড়িয়ে পড়ে সেই জিনিসটা। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়। এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এইসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরে এরা প্রবেশ করে, রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 4 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুথু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ ছাড়া উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় করা হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ ছড়ায়। তারপরে মামস, তারপর হচ্ছে বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। ভাইরাসজনিত এইসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা রকম ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। মানব জীবনে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। কীভাবে আমরা প্রতিরোধ ও প্রতিকার করতে পারি, অর্থাৎ সচেতনতা হবে। আরও যেই কথাগুলো আছে এটা পড়বা, এটা ঘতে আসবে, ঠিক আছে। সো এটা খুব ভালোভাবে তোমরা পড়ে ফেলবা। এখানে আমি দেখাই দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে এটা পড়ে ফেলবা। সো এখান থেকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারো। সো এখন দেখো, দেখার পরে এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস অকোষী জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব। বায়ু,
পানি ও অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায়, স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধ করে। এর পরের অংশ অর্থাৎ পরের আলোচনায় আমরা শূন্যস্থান, তারপর হচ্ছে সঠিক উত্তর, তারপর হচ্ছে সৃজনশীল, এগুলো নিয়ে আলোচনায় আসবো। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই পর্বের শেষ, মানে এই অধ্যায়ের শেষ পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।